আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতে আমাকে একটু তোমরা জানিয়ে দাও যে আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আজকে আমাদের যে টপিক্সটা পড়াবো প্রিজমের, এটা হচ্ছে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক্স এবং এটা পড়ানোর পাশাপাশি আমি আজকে সৃজনশীলও করাই ফেলবো। অর্থাৎ এটা হচ্ছে সৃজনশীলের জন্য অন্যতম ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো আমরা সৃজনশীল সহ আজকে করাই ফেলবো, যাতে করে আমরা বুঝতে পারি যে প্রশ্নগুলো কীভাবে আসে। তো সবাই আগে আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা গতদিন যে কথাগুলো বলছিলাম সেগুলো আমি আবার একটু করে স্মরণ করিয়ে দিব, আমাদের গতদিনের কথাগুলো, কারণ সেগুলো আমাদের আজকে লাগবে। সবাই একটু খুব ভালো করে খেয়াল করে দেখো, আমাদের প্রিজমের পৃষ্ঠ হচ্ছে জেনারেলি আমাদের ত্রিভুজাকৃতির যে প্রিজম আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এটার পৃষ্ঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া আমাদের এই পৃষ্ঠটা আর একটা হচ্ছে এই পৃষ্ঠটা। এগুলোকে আমরা বলি প্রিজমের প্রতিসারক পৃষ্ঠ। এক পৃষ্ঠে আলো পড়ে অন্যটা দিয়ে আলো বের হয়, এবং আমরা গতদিন এটাও বলছিলাম যে আলো বের হতে আমাদের কখনো কখনো হয়তো আলো বের হবে না। তো আমাদের বের না হওয়ার শর্ত কি সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। তো এরপরে দেখি আমরা, মনে করো আমাদের এই যে প্রিজমের এটা হচ্ছে আমাদের ভূমি। এখন কোনো একটা আলো মনে করো প্রিজমের উপর আইসা পড়লো, তাহলে আমাদের কোনো একটা আলো, সাপোজ আমাদের এদিক থেকে কোনো একটা আলো আমাদের প্রিজমের উপর আইসা পড়লো। এখন আলোটা কত ডিগ্রি কোণে পড়লো সেটা কিন্তু হিসাব করা হয় সবসময় অবিলম্বের সাথে, কারণ এখানে যেহেতু একটা তল আছে, এই তলের লম্ব, এটাকে আমরা বলি অবিলম্ব। এই অবিলম্বটা আমাকে কাউন্ট করতে হবে, এই অবিলম্বটা। এখন একটু খেয়াল করে দেখি, যদি আমি অবিলম্বটা কাউন্ট করি তাহলে আমাদের এখান থেকে আমাদের যে জিনিসটা হওয়ার কথা, এই রশ্মিটা এই বরাবর চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের আলোর প্রতিসরণের কারণে সে এই বরাবর যাবে না, সে একটু বিভেদ তলের দিকে বেঁকে যাবে। কারণ আমাদের চারপাশে বায়ু মাধ্যম বা হালকা মাধ্যম, আর প্রিজম মানে হচ্ছে যে কোনো একটা ঘন মাধ্যম বলতে ধরতে পারি। তাহলে হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়, তাহলে সে অবিলম্বের দিকে বাঁকাইয়ে এখানে এসে পড়লো। ওকে, যে বিন্দুতে পড়লো তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যে বিন্দুতে পড়লো ওই বিন্দুতে আবার বিভেদ তল আঁকতে হবে। তাহলে আমরা এখানে লম্ব বরাবর একটা বিভেদ তল আঁকবো। এই জায়গায় আমরা লম্ব বরাবর একটা বিভেদ তল আঁকলাম। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে যাওয়ার বিভেদ তল আঁকি, তাহলে আমার এই পৃষ্ঠে আলোটা আমাদের এখান থেকে আলোটা আমাদের প্রিজমের এই পৃষ্ঠে পড়লো। এরপর আমাদের সে এই বরাবর যাওয়ার কথা, কিন্তু আমরা তো জানি আলোক রশ্মি হালকা মাধ্যম গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে চলে যায়। তাহলে এটা যেহেতু অবিলম্ব, সে এদিকে না যায় দূরে সরে যাবে, সে আমাদের এই দিকে চলে যাবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমার যেই আলোটা এদিক দিয়ে গেল, সেই আলোটা প্রিজম থেকে বের হওয়ার সময় কিন্তু এদিকে বের হয়েছে। তাহলে আমাদের এখানে কোণগুলো খেয়াল করো, এই যে প্রথম পৃষ্ঠে আপাতন কোণ, এটাকে আমরা বলি I1। দ্বিতীয় পৃষ্ঠে আমাদের প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, এটাকে আমরা বলি R1। তাহলে I1 মানে হচ্ছে প্রথম পৃষ্ঠে আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ। এবার হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠ, এই কোণটাকে আমরা বলি R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে আপাতন কোণ, আর এই কোণটাকে আমরা বলি I2, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে আমাদের প্রতিসরণ কোণ। এবং এটা হচ্ছে টোটালি আমাদের প্রিজমের ভিতর আপতন কোণ, আর এটা হচ্ছে আমাদের নির্গমন কোণটা, যে কোণে সে নির্গত হয়। এখন আমরা যদি বলি এই প্রিজমের প্রতিসরণ কোণ মনে করো মিউ, তাহলে স্নেলের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। স্নেলের সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই যে একবার প্রথম তলে অ্যাপ্লাই করতে পারি, একবার দ্বিতীয় তলে অ্যাপ্লাই করতে পারি। প্রথম তলে স্নেলের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের প্রথম তলে যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমত আমরা আসি মিউ সাইন
ইকুয়ালস টু মিউ সাইন। তাহলে আমাদের প্রথম তলে যদি চিন্তা করি, আমরা মনে করো এখানে আমাদের সাইন যেটা নিব, এখানে আমার একটা I1 আর একটা R1, তাহলে আমরা একবার কোণ নিলাম হচ্ছে I1 আর একবার নিলাম হচ্ছে R1। একটু খেয়াল করে দেখো, যখন তুমি কোণ নিবে হচ্ছে I1, এই I1টা কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। এবং যখন তুমি R1টা নিচ্ছ, এই R1টা কোন মাধ্যমে আছে? মিউ মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া, সিম্পলি বলা যায় মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম, আজকে ছোট্ট করে রিভিউ দিচ্ছি কারণ একটু পরে সৃজনশীলে লাগবে। এরপর হচ্ছে আমার এই বিন্দু, অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠে চিন্তা করো। দ্বিতীয় পৃষ্ঠে চিন্তা করলে বাই সেম সিস্টেম, সেটা হচ্ছে কি বাই মিউ সাইন সামথিং ইকুয়ালস টু মিউ সাইন সামথিং। এবার একটু খেয়াল করে দেখি, আমার প্রথমে আমরা এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে I2। তাহলে এদিকে দিলাম R2, এদিকে দিলাম I2। এবার এখানে প্রতিসরণাঙ্ক কোনটা দিব? এই R2 যে মাধ্যমে আছে, R2 আমাদের মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে আছে, তাহলে এখানে মিউ। আর I2 কোন মাধ্যমে আছে? বায়ুতে, তাহলে আমরা এখানে দিব এর জন্য 1। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলে ফেলতে পারি বা এখান থেকে বলা যায় মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে। তাহলে প্রিজমের প্রথম পৃষ্ঠের জন্য মিউ বের করলাম, দ্বিতীয় পৃষ্ঠে মিউ বের করলাম। তাহলে আমরা বলতে পারি এটা যে মিউ, এটা কিন্তু সেম মিউ। সুতরাং উই ক্যান সে দ্যাট মিউ ইকুয়ালস টু সাইন I1 divided by sin R1 equals to sin I2 divided by sin R2। এটা আমরা বলতে পারি। এবার আসো, প্রিজমের যে দুইটা প্রতিসারক পৃষ্ঠ তাদের মধ্য দিয়ে কোনটাকে আমরা বলি প্রিজম কোণ। এবং আমরা বলছিলাম প্রিজম কোণ A ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2। আমরা প্রমাণ করছিলাম প্রিজম কোণ, এটা হচ্ছে সূত্র। প্রিজম কোণ A ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2। R1 R2 কি আমাদের ফিক্সড। প্রথম পৃষ্ঠে আপতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ হচ্ছে I2। এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই R1 এবং R2 কে যোগ করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে অলওয়েজ উই ক্যান সে দ্যাট A ইকুয়ালস টু R1 প্লাস R2, A ইকুয়ালস টু R1 প্লাস R2, A ইকুয়ালস টু R1 প্লাস R2। এবার একটু খেয়াল করো, আমার যে আলোটা প্রিজমে ঢুকতেছিল সে কতটুকু ডিফ্লেক্ট করলো, মানে কতটুকু বেঁকে গেল। আমার সে এই বরাবর ছিল আর প্রিজম থেকে সে এই বরাবর বের হইল। তাহলে একটু খেয়াল করো, সে ছিল এই বরাবর, এখন যাচ্ছে এই বরাবর, এর মানে এতটুকু কোণে ডিফ্লেক্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই প্রিজমে ঢোকার সময় তার দিক এবং বের হওয়ার সময় তার দিক সেম নয়। এই প্রথম দিক থেকে কতটুকু বাকিয়ে গেল, এই কোণটাকে আমরা বলি তার বিচ্যুতি কোণ বা বিচ্যুতি। কি বলি? বিচ্যুতি কোণ বা বিচ্যুতি। এই বিচ্যুতিকে আমরা, বিচ্যুতির ফর্মুলা আমরা গত ক্লাসে পাইছিলাম, ডেল ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। গতদিন আমরা পাইছিলাম। তাহলে আমাকে এতটুকু আমাদের গতদিনের পড়া ছিল, ডেল ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। এতটুকু আমরা গতদিন পাইছিলাম। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আমরা একটু বুঝছি কিনা একটু বলো। তাহলে আমার এখানে টোটাল মনে রাখতে হবে ভাইয়া, এই যে প্রিজম, এই প্রিজমের যে কোন জিনিসটাকে আমরা কি ধরতেছি ভাইয়া, এই জায়গায় সবাই ভুল করে। দেন হচ্ছে আমাদের কিভাবে স্নেল সূত্র অ্যাপ্লাই করো। স্নেল সূত্র নিয়ে আমি প্রচুর কথা বলতেছি, কারণ তোমরা সবাই এই জায়গায় ভুল করো এবং এখানে ভুল করা যাবে না। আর আমি যে মেথডে করাইছি এক্স্যাক্টলি সেম মেথডে করবা, যে মিউ সাইন ইকুয়ালস টু মিউ সাইন, কোনটা যে মাধ্যমের মিউটাও সে মাধ্যমের, তাইলে আর জীবনে ভুল হবে না। আর তুমি তো কখনো এটার সাথে তো আর এটা নিতে পারবা না, তোমাকে যে কোনো একটা প্রতিসরণ চিন্তা করতে হবে। যেমন এই তলে আলোর প্রতিসরণ হচ্ছে, এখানে কোণ হচ্ছে I1 R1, মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম মিউ মাধ্যম। এই তলে চিন্তা করতে পারবা, এই তলে প্রতিসরণ হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার সময় আমাদের এটা হচ্ছে আপতন কোণ R2, প্রতিসরণ কোণ R2, এই দুইটার মধ্যে চিন্তা করতে পারবা। এটা বায়ু, এটা হচ্ছে প্রিজম মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম। ওকে, আমরা যে কোনো ভাবে বলতে পারি। তাহলে আমার কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে স্নেলের সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি। দেন তোমাকে জানতে হবে আমাদের প্রিজম কোণ A ইকুয়ালস টু R1 প্লাস R2, এবং এটাও জানতে হবে এখানে যে আমার বিচ্যুতি হয়, বিচ্যুতি বা বিচ্যুতি কোণ, এই বিচ্যুতি কোণ ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, I1 প্লাস I2 মাইনাস A। হোয়াট ইজ the definition of I1 I2 R1 R2 বারবার চিল্লে আমি বলছি। সো আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকার কথা না। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, একটু কমেন্টে রেসপন্স করবা। ওকে, যদি আমাদের এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা করবো হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। একটু ভালো করে খেয়াল করো,
তম বিচ্যুতি কোণ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে আমাদের প্রিজমের যে আপাতন কোণ, এই যে আমাদের প্রিজমে তো কোনো একটা নির্দিষ্ট কোণে আমাদের আপতিত হচ্ছে, রেট মিন I1। এই আপাতন কোণ যেটা, এই আপাতন কোণ প্রিজমের যে আপাতন কোণ, এই আপাতন কোণের সাথে আমাদের যে কোণে আমাদের আপতিত হচ্ছে এই আপাতন কোণের সাথে বিচ্যুতি কোণের একটা সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক আছে। আমরা যে কাজটা করলাম ভাইয়া, এই যে প্রিজমটা এই বিন্দুতে মনে করে একটা আলো ফেলবো, আমরা কি করলাম ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা একেবারে অল্প কোণ, দেখো এক্ষেত্রে আপাতন কোণ যথেষ্ট কম, এটা ফেলে দেন আমাদের দেখলাম যে আমাদের বিচ্যুতি কোণ কত, দেন এভাবে দিলাম আপাতন কোণ আরেকটু বাড়াইলাম, বিচ্যুতি কোণ মেজারমেন্ট করলাম, দেন এভাবে দিলাম আপাতন কোণ আরেকটু বাড়াইলাম, বিচ্যুতি কোণ আমি মেজারমেন্ট করতেছি। এভাবে আমরা মেজারমেন্ট করতেই আসি। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে তুমি যখন একেবারে ছোট একটা আপাতন কোণ দিচ্ছ তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ বিচ্যুতি থাকবে, এবং যতই আমরা আপাতন কোণ বাড়াই বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে এরকম। তাহলে আমরা কি বলতেছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাস, অর্থাৎ প্র্যাকটিক্যালি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গেছে আমাদের আপাতন কোণের একবারে সবচেয়ে ছোট মান থেকে শুরু করছি, আমি আস্তে আস্তে আপাতন কোণ বাড়াচ্ছি আর এই দিক দিয়ে আমি মেজারমেন্ট করতেছি আমার বিচ্যুতি কোণটা কত। এখন দেখা গেছে যতই আপাতন কোণ বাড়াচ্ছি ততই বিচ্যুতি কোণ কি হচ্ছে, কমতেছে। তাহলে বিচ্যুতি আগে ছিল এতটুকু, এখন আমার কমতে 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 এখানে চলে আসলো, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পর এবার যদি তুমি বিচ্যুতি কোণ আপাতন কোণের মান আরও বাড়াও, বিচ্যুতি কোণের মান এবার না কমে উল্টা আবার বাড়তে থাকবে। অর্থাৎ আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো প্রিজমের ক্ষেত্রে আমাদের আপাতন কোণ যতই আমরা বাড়াবো তার সাপেক্ষে বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে। এই বিচ্যুতি কোণ কমতে 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 একটা নির্দিষ্ট মানে আসে। ওই মানে আসার পর স্বভাবতই আমার কাছে মনে হচ্ছে যেহেতু আপাতন কোণ বাড়ালে বিচ্যুতি কমে, এই পয়েন্টের পরেও আপাতন কোণ বাড়ালে বিচ্যুতি কোণ কমার কথা, কিন্তু সত্যি সত্যি আসলে কমে না, উল্টা বেড়ে যায়। অর্থাৎ এই পয়েন্টের পর আপাতন কোণ বাড়ালে এটা আবার আস্তে আস্তে বাড়তে থাকে। এই তাহলে আমি কি এটাকে বলতে পারি এই পয়েন্টে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট প্রিজম তার জন্য নিশ্চয়ই এই পয়েন্টের থেকে কম বিচ্যুতি হওয়া সম্ভব না, কারণ বিচ্যুতি কমতে কমতে এটা হয়েছে, এর থেকে আর কমে নাই, আবার বেড়ে গেছে। তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ডেল এম বা মিনিমাম বিচ্যুতি, এটাকে আমরা বলি সর্বনিম্ন বিচ্যুতি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের কোন একটা প্রিজমকে যদি আমরা নিই, ওই প্রিজমের আপাতন কোণ বাড়ানোর সাথে সাথে আমাদের আপাতন কোণ বাড়ানোর সাথে সাথে আমাদের বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে। এই বিচ্যুতি কোণ কমতে কমতে একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পর এটা আর কমে না, উল্টা আবার বাড়া শুরু করে। এই সর্বনিম্ন মান থেকে কম সম্ভব না। এক একজনের ক্ষেত্রে এটার মানে একরকম হতে পারে, কোনো প্রিজমের ক্ষেত্রে এটার মানে এত ডিগ্রি, কোনো প্রিজমের ক্ষেত্রে এটার মানে এত ডিগ্রি, হোয়াট এভার, নো প্রবলেম। অর্থাৎ প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রে একটা কি আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ আছে, এর থেকে কম বিচ্যুতি কোণ হওয়া সম্ভব না। এই আমাদের এই সবচেয়ে কম যে বিচ্যুতি কোণটা, এটাকে আমরা বলতেছি ন্যূনতম বিচ্যুতি কোণ। এবং বারবার একটা কথা বলে রাখি ভাইয়া, এই সর্বনিম্ন বিচ্যুতি বা ন্যূনতম হওয়ার শর্ত, এই শর্ত আছে, দুইটা শর্ত আছে। পরীক্ষার সাহায্যে দেখা গেল এই যে যেহেতু আমরা দেখতেছি এই পয়েন্টে আইসা বিচ্যুতিটা সর্বনিম্ন হচ্ছে, নিশ্চয়ই এই পয়েন্টের কোনো স্পেশাল বৈশিষ্ট্য আছে। এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই পয়েন্টে I1 এবং I2 সেম, এই পয়েন্টে R1 এবং R2 সেম। অর্থাৎ কোন একটা প্রিজমে যদি I1 I2 R1 R2 কি আমরা আগেই ব্যাখ্যা করছি, কোন একটা প্রিজমে যদি I1 এবং I2 সেম হয়, R1 এবং R2 সেম হয়, তখন বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়। অর্থাৎ সাধারণত আমাদের I1 I2 R1 R2 সেম হয় না, একবারই সেম হয়। যখনই সেম হয় তখন তাকে আমরা কি বলি, ন্যূনতম বিচ্যুতি কোণ বলি, ডেল এম। অর্থাৎ I1 I2 R1 R2 সমান থাকা অবস্থায় যে বিচ্যুতি কোণটা পাচ্ছি সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে আমরা এখন যদি ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে যাই, তাহলে I1 I2 সমান ধরতে হবে, R1 R2 সমান ধরতে হবে। একইভাবে আমরা যদি I1 I2 এবং R1 R2 সমান ধরি, তাহলে আমাকে বিচ্যুতি কোণটাকে ন্যূনতম ধরতে হবে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো।
এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এবার একটু ভালো করে খেয়াল করো, এই ন্যূনতম বিচ্যুতির জন্য কাহিনী করতেছি। আমাদের কোন একটা প্রিজম, ওই প্রিজমের জন্য আমি কার জন্য কাহিনী করতেছি? ন্যূনতম বিচ্যুতির জন্য। প্রিজমের প্রতিসাম্য হচ্ছে মিউ। তো এখন প্রিজমের প্রতিসাম্য যদি মিউ হয়, তো আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 বলা যায়। আবার আমরা বলতে পারি ভাইয়া মিউ ইকুয়ালস টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। একটু আগে স্নেলের সূত্র দিয়ে প্রমাণ করে দিছি। এটাও বলতে পারি, এটাও বলতে পারি। ভাই যখন এটা বিচ্যুতি কোণ সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিম্ন, তখন I1 I2 কেমন সমান। আমি এখানে লিখে দিচ্ছি I1 সমান I2 সমান ধরে নিলাম I, R1 সমান R2 সমান ধরে নিলাম R। দুটো সেম। তাহলে আমাদের এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। কেন? এই I1 এবং I2 এর মান সেম, R1 এবং R2 এর মান সেম। তাহলে আমরা এক কথায় বলতে পারি মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন I ডিভাইডেড বাই সাইন R। এখন আমি যদি মিউটা বের করতে যাই, আমাকে I এবং R জানতে হবে। এবার আসো কিভাবে আমরা I এবং R বের করব। তাহলে তার আগে আমরা একটু বাম দিকে চিত্রটা মুছে ফেলি। এখন আমার টার্গেট হচ্ছে I এবং R বের করব। একটু খেয়াল করে দেখো, I এবং R যদি বের করতে হয়, তাহলে আমরা তো জানি ফর্মুলা হচ্ছে A ইকুয়ালস টু R1 প্লাস R2। আমরা পড়তেছি ন্যূনতম বিচ্যুতির জন্য R1 এবং R2 সেম, এবং তাদের মানটাকে আমি ধরে নিয়েছি R। তাহলে R প্লাস R সমান হচ্ছে 2R। কার মান? 2R। A সমান 2R। আমার কার মান লাগবে? আমার R এর মান লাগবে। তাহলে এখান থেকে বলা যায় R সমান হচ্ছে A ডিভাইডেড বাই 2। এবার আসো ভাইয়া, আমরা জানি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, I1 এর মান হচ্ছে I, I2 এর মান হচ্ছে I, মাইনাস A এর মান হচ্ছে টোয়াইস R। যখন আমরা এগুলা বললাম তখন ডেল্টা আর ডেল নাই, ডেল্টা আমার ডেল M হয়ে গেছে, মিনিমাম ডিফ্লেকশন বা ন্যূনতম বিচ্যুতি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ডেল M ইকুয়ালস টু হচ্ছে, আমাদের একটু খেয়াল করো, আচ্ছা এর মান টোয়াইস আর বসানোর দরকার নেই, এটা আমরা A রেখে দিব কারণ উপরে নিচে A থাকবে। তাহলে আমাদের এখানে বলা যায় টোয়াইস I মাইনাস A। তাহলে এখান থেকে বলা যায় টোয়াইস A, আমার তো টার্গেট হচ্ছে I বের করা, আর তো অলরেডি বের করে ফেলছি। তাহলে আমাদের টোয়াইস I ইকুয়ালস টু আমরা বলতে পারি A প্লাস ডেল M। তাহলে আমরা এখান থেকে বলতে পারি I ইকুয়ালস টু A প্লাস ডেল M ডিভাইড বাই 2। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখান থেকে দেখো R বের হয়ে গেছে, এখান থেকে দেখো I বের হয়ে গেছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের মিউ বের করব। তো মিউ সমান আমরা কি জানি? সাইন I ডিভাইড বাই সাইন R। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি ভাইয়া, সেটা হচ্ছে কি মিউ ইকুয়ালস টু সাইন I ডিভাইডেড বাই সাইন R। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের সাইন I এর মান কত? I এর মান হচ্ছে A প্লাস ডেল M বাই 2। তাহলে আমরা বলতে পারি সাইন A প্লাস ডেল M ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই সাইন R মানে কি? R মান হচ্ছে A বাই 2। এবং এই ফর্মুলাকে আমরা বলি মোস্ট ওয়ান্টেড ফর্মুলা, আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, সবচেয়ে বেশি পরীক্ষায় মোটামুটি শিওর থাকতে পারে এটা আসবেই, তোমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে। ভাইয়া প্রিজমের ক্ষেত্রে প্রতিসরণাঙ্কের ফর্মুলা হচ্ছে A প্লাস ডেল M ডিভাইড বাই 2 ডিভাইড বাই সাইন A বাই 2। প্রশ্ন হচ্ছে কোনটা কি? একবার সোয়াসাপটা হিসাব, এই মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক, এই মিউটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক। ভাই এ যেটা আছে, এ মানে হচ্ছে প্রিজম কোণ, আচ্ছা বলো, এ মানে হচ্ছে প্রিজম কোণ। আচ্ছা বলো তো, তোমাকে যদি বলা হয় সমকোণী প্রিজম, তোমাকে যদি বলা হয় সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত ডিগ্রি বলো তো? এ হচ্ছে প্রিজম কোণ, তোমাকে প্রিজম কোণ বললো না, বলে দিল হচ্ছে সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত ডিগ্রি। আর এখানে আর একটা ডেল এন দেখতেছো, এই ডেল এনটা হচ্ছে আমার ন্যূনতম বিচ্যুতি। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। এই ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। দেখো এই ফর্মুলায় তিনটে জিনিস আছে, মিউ এ ডেল এম। আমার কথা হচ্ছে মিউ এ ডেল এম, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস জানা আছে আর একটা অজানা আছে, সাথে এই ফর্মুলা। এটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি মিউ আছে,
এ আছে, এখান থেকে আমরা ডেল এম বের করতে পারবো। আমার কাছে এ আছে, ডেল এম আছে, এখান থেকে মিউ বের করতে পারবো। আমার কাছে মিউ আছে, ডেল এম আছে, এখান থেকে আমরা এ বের করতে পারবো। অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা আননোন থাকলে সেটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। ফর্মুলা মুখস্থ, মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু, মুখস্থ করে ফেলতে হবে। তাহলে বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এটা হচ্ছে প্রিজমের জন্য ফর্মুলা। ওকে, এই ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে। আগে যেগুলো পড়ছি সেগুলো। এবার আমরা যাব হচ্ছে আমাদের এবার আমরা পড়ব হচ্ছে সরু প্রিজম। সরু প্রিজম, এবারে আমাদের কনসেপ্টের নাম হচ্ছে সরু প্রিজম। সরু প্রিজম, এবার আসি সরু প্রিজম আমরা কাকে বলি? যে প্রিজমের প্রিজম কোণ, যে প্রিজমের প্রিজম কোণ, যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি থেকে কম, 6 ডিগ্রি থেকে কম, তাকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি থেকে কম তাকে আমরা বলি সরু প্রিজম। তাহলে একটু খেয়াল করো, আমাদের সাধারণত 6 ডিগ্রি থেকে কম হলে তাকে আমরা সরু প্রিজম বলি, প্রিজম কোণটা। তাহলে মানে বুঝতে পারতেছো, প্রিজমটা মনে করে এরকম, এই যে তার এই প্রিজম কোণটা একেবারে ছোট, এই যে এটা হচ্ছে 6 ডিগ্রি থেকে কম। যে প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি থেকে কম তাকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। প্রিজমটা যথেষ্ট সরু, কারণ এটা 6 ডিগ্রি মানে তো বুঝো তুমি, ওই চাঁদার মধ্যে মাপলেই বুঝবা 6 ডিগ্রি কত ছোট একটা জিনিস। তাহলে আমাদের একেবারে পাতলা একটা প্রিজম হবে, এটাকে আমরা বলি সরু প্রিজম। তবে ম্যাথ করার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় ঝামেলা করি। ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথ করার সময় 10 বা 10-এর আশেপাশে থাকলে, 10-এর আশেপাশে যদি থাকে তাহলে আমরা সরু বিবেচনা করে ম্যাথ করব, সরু ধরে ম্যাথ করে ফেলবো, সরু ধরে ম্যাথ করব। অর্থাৎ পরীক্ষায় তোমাকে আসলো প্রিজম কোণে, সরু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত? 6 ডিগ্রি থেকে কম। সরু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত? আমাদের 6 ডিগ্রি হচ্ছে কম, বা আমরা বলতে পারি 6 ডিগ্রি সমানও বলা যায়, 6 ডিগ্রি এর সমান বা 6 ডিগ্রি থেকে কম, এরকম প্রিজমকে আমরা বলি সরু প্রিজম। তবে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে 10 বা 10-এর আশেপাশে থাকলে তাকে আমরা সরু হিসেবে বিবেচনা করতে পারি, কারণ এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নাই। তো ম্যাথে ঝামেলা এড়ানোর জন্য আমরা এই কাজটা করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তবে পরীক্ষার জন্য, পরীক্ষায় যদি আনসার দেওয়া থাকে, এমসিকিউ যদি আসে, তোমাকে তো এটাই দিতে হবে, 6 ডিজিটটা মনে রাখতে হবে। 6-এর থেকে কম বা আমাদের 6-এর সমান তাকে আমরা বলি সরু প্রিজম, তাকে আমরা বলি কি? সরু প্রিজম। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি আমাদের, সেটা হচ্ছে কোনো একটা সরু প্রিজম যদি নাও, এটা আমরা ধরে নিলাম একটা সরু প্রিজম। এই সরু প্রিজমের কোনো একটা জায়গায় আলো আপতিত হবে, কিভাবে? এই যে মনে করো এটা হচ্ছে আমার অবিলম্ব। তাহলে যে আলোটা আপতিত হবে এই আলোটা যথেষ্ট ক্ষুদ্র কোণে, মানে প্রায় তলের লম্ব হবে, প্রায় লম্বভাবে, প্রায় লম্বভাবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এখানে তুমি I1 দেখতেছ, এই I1 যথেষ্ট কম, যথেষ্ট কম। এর মানে সরু প্রিজমে যখন I1টা যথেষ্ট কম হবে, মানে সরু প্রিজমের প্রায় লম্ব, একবারে লম্ব না, লম্বের সাথে একটা হালকা কোণে আছে, এত ক্ষুদ্র কোণে যখন আপতিত হবে তখন আমরা স্বভাবতই বলতে পারবো মিউ ইকুয়ালস টু, তো আমরা জানি, আমরা একটু আগে স্নেলের সূত্র বলছি, সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়ালস টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। এখন তাইলে একটা কথা বলা যায়, ভাইয়া যখন আমাদের I1, I2, R1, R2 যথেষ্ট ক্ষুদ্র, তখন সাইন I1 বলা যে কথা, অনলি I1 বলাও সেম কথা, সাইন R1 বলা যে কথা, অনলি R1 বলাও সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ ইকুয়ালস টু বলা যায়
I1 ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই R2 এটা বলা যায়। তাহলে আমরা ফার্স্ট দুইটা রিলেশন থেকে বলতে পারি মিউ ইকুয়ালস টু I1 ডিভাইডেড বাই R1, তাহলে I1 ইকুয়ালস টু আমরা বলতে পারি মিউ R1। একইভাবে সেকেন্ডটা থেকে বলতে পারি মিউ ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই R2, এখান থেকে বলা যায় I2 ইকুয়ালস টু হচ্ছে মিউ R2। তাহলে একটু খেয়াল করে দেখো, এই I1 ইকুয়ালস টু আমরা বলতে পারি মিউ R1 এবং I2 ইকুয়ালস টু মিউ R2। শর্তটা কি? শর্ত হচ্ছে এটা আমরা তখনই বলতেছি যখন কোনো একটা সরু প্রিজম, কোনো একটা সরু প্রিজমে আমাদের কোনো একটা সরু প্রিজমে আপতিত রশ্মিটা যথেষ্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোণে পড়ে, এর মানে মোটামুটি প্রিজমের সাথে লম্বালম্বিভাবে আমার আলো পড়ে, তখন আমরা বলতে পারবো এই জিনিসটা সত্য। তখন I1 I2 R1 R2 যথেষ্ট কম, ওই মুহূর্তে I1 কে বলা যায় মিউ R1, ওই মুহূর্তে I2 কে বলা যায় মিউ R2। এবং এখান থেকে আমরা তো ফর্মুলা জানি আমাদের বিচ্যুতি হচ্ছে ডেল ইকুয়ালস টু হচ্ছে I1 প্লাস I2 মাইনাস A। তাহলে আমরা এখান থেকে দেখো I1 এর জায়গায় বসাতে পারি মিউ R1, তাহলে মিউ R1, I2 এর জায়গায় বসাইতে পারি মিউ R2 মাইনাস A। এখান থেকে মিউ যদি কমন নিই তাহলে বলা যায় R1 প্লাস R2 মাইনাস A। এবার একটু খেয়াল করো R1 প্লাস R2 এটা লিটারালি কার মান? A এর মান, তাহলে আমাদের মিউ A মাইনাস A বলা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মিউ মাইনাস 1 ইন্টু A, এটা হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে। তাহলে পরীক্ষায় সরু প্রিজমের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা করব, বা আমাদের নর্মালি যে কোনো প্রিজমের ক্ষেত্রেই করা যায়, তবে শর্ত হচ্ছে কি? শর্ত হলো আমার I এর মান যথেষ্ট ক্ষুদ্র হইতে হবে। যদি I এবং I1 R1 I2 এক কথায় I1 যদি যথেষ্ট ক্ষুদ্র হয়, এর মানে প্রিজমের সাথে মোটামুটি আমরা তো হিসাব করতেছি প্রিজম অবিলম্বের সাথে, এর মানে সে অবিলম্বের সাথে একেবারে ক্ষুদ্র কোণে থাকে, মানে প্রায় লম্বালম্বিভাবে থাকে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু A। মিউ মাইনাস 1 ইন্টু A বলো, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? এটা সরু প্রিজমের ক্ষেত্রে নতুন একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম, ডেল ইকুয়ালস টু হচ্ছে আমাদের মিউ মাইনাস 1 ইন্টু A। এখানে মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, A হচ্ছে প্রিজম কোণ। তাহলে দেখো আমাদের এই সকল শর্ত যখন থাকবে, একটু আগে ডেল বের করার জন্য I1 I2 A লাগতো, আর বর্তমানে ডেল বের করার জন্য মিউ এবং A লাগবে। পরীক্ষার জন্য সোজাসাপটা নিয়ম, যদি মিউ এবং A দেওয়া থাকে ফর্মুলা এটাই ইউজ করব, আর যদি আমার I1 I2 এবং A দেওয়া থাকে তখন ফর্মুলা এটাই ইউজ করবো। অনেকে একটু ঝামেলায় পড়ে যায়, জ্ঞানজামে পড়ার কোনো দরকার নেই। মিউ যদি দেওয়া থাকে এটা ইউজ করবো, মিউ দেওয়া না থাকলে হচ্ছে উপরেটা ইউজ করবো, কারণ এখানে মিউ লাগে, এখানে কোনো মিউ লাগে না। এই মিউ মান হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক। এবার আসলে আমরা সৃজনশীল করব। আমরা সৃজনশীল করবো, প্রথমে করবো ঢাকা বোর্ড 2017 সালে একটা সৃজনশীল। আমি বোর্ডে প্রশ্নটা লিখিনি, ঢাকা বোর্ড 2017 সালের সৃজনশীল। আচ্ছা, এখানে একটা আমাদের এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017, একটা প্রিজম দেওয়া আছে এরকম, এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে A B C, এটা হচ্ছে একটা প্রিজমের প্রধান সাইড, বুঝতে পারতেছো আমরা প্রধান সাইড দিয়ে আলোচনা করি। আর এটা হচ্ছে আমাদের অবিলম্ব, আর এখানে একটা আলো পড়তেছে, যে আলোটা পড়তেছে সে আমাদের 27 ডিগ্রি কোণে পড়তেছে, অর্থাৎ কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এই কোণটা হচ্ছে 27 ডিগ্রি, ওকে। এবং এখানে বলা আছে, প্রশ্নের মধ্যে বলা আছে AB সমান BC সমান CA। তাহলে বলো তো প্রশ্নের মধ্যে যেহেতু এটা বলা আছে, তাহলে এই প্রিজমের প্রিজম কোণ কত ডিগ্রি বলো তো? এই প্রিজমের প্রিজম কোণ কত ডিগ্রি? এরপর এটাও বলে দিছে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়ালস টু হচ্ছে 1.5, মানে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। এরপর বলা আছে এবি প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপাতন কোণ। এবি যে প্রতিসারক পৃষ্ঠ দুইটা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এবি পৃষ্ঠে আপাতন কোণটা হচ্ছে 27 ডিগ্রি, এটাও আমার দেওয়া আছে। তো দেখে বোঝা যায় এটা কার মান? I1 এর মান। I1 এর মান হচ্ছে 27 ডিগ্রি। তো তোমাকে আমাদের সৃজনশীলে প্রশ্ন করা হলো 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রিজমটি ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে 3 নম্বর প্রশ্ন লিখি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি ডাইরেক্ট লিখতেছি ডেল এম ইকুয়ালস টু হোয়াট, এর মানে এই প্রিজমটার ন্যূনতম বিচ্যুতি কোণ কত। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা, এসি পৃষ্ঠ দিয়ে রশ্মিটি নির্গত হবে কিনা।
নির্গত হবে কি না। একটু ভালো করে খেয়াল করে দেখি। তাহলে আমার প্রথম কথা দেখো, আমাদের এখানে কি কি দেওয়া আছে ভাইয়া, আমাদের গিভেন ডেটা যেগুলো আছে, এই গিভেন ডেটার মধ্যে আছে মিউ ইকুয়ালস টু 1.5, I1 ইকুয়ালস টু 27 ডিগ্রি, এবং যেহেতু বলা আছে ABBCCA সমান সমান বলা আছে, এর মানে হচ্ছে সমবাহু প্রিজম, আর সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ 60 ডিগ্রি, সো উই ক্যান সে দ্যাট A ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেন তোমাকে বলছে উই নিড টু ডিটারমাইন ডেল্টা এম, ডেল্টা এমটা তোমাকে ডিটারমাইন করতে হবে, মানে প্রিজম কোণ। তো আমি একটু আগেই বারবার একটা কথা বলছিলাম, এ ডেল এম এবং আমাদের মিউ, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা আননোন যদি থাকে ফর্মুলা এটাই, যে কোনো একটা যদি আননোন থাকে ফর্মুলা এটা, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এই ফর্মুলাটা। দেখো এই ফর্মুলা তোমার কি বের করতে বলছে, তোমাকে ভাই এই ডেল এমটা বের করতে বলছে, এও দেওয়া আছে মিও দেওয়া আছে, এও দেওয়া আছে মিও দেওয়া আছে, এখান থেকে ডেল এম বের করতে বলছে। তাহলে আমরা নিশ্চয়ই বের করতে পারবো, আসো আমরা বের করে ফেলি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু কাজ করি, সেটা হচ্ছে কি সিম্পল কথা, মিউ ইকুয়ালস টু 1.5, I1 ইকুয়ালস টু 27 ডিগ্রি, এই সমান 60 ডিগ্রি। তো আমার এখানে I1 লাগতেছে না, আমরা ফর্মুলা লিখি, মিউ ইকুয়ালস টু আমরা জানি সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। তো আসো আমরা এখানে করি, মিউ এর মান হচ্ছে 1.5 ইকুয়ালস টু সাইন এর মান হচ্ছে 60 ডিগ্রি, এগুলো কিন্তু পুরোটা একটা কোণ, সাইনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কোণ। তাহলে আমাদের এটা হচ্ছে 60 প্লাস ডেল এম, ন্যূনতম বিচ্যুতি কিন্তু এটা কোণ, ডেল এম ডিভাইড বাই 2, আর নিচে আছে সাইন এ বাই 2, এ মান হচ্ছে 60 বাই 2 মান হচ্ছে 30, সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই হাফটা এটার সাথে গুণ করো, হাফ যদি আমাদের বজ্র গুণন করলে গুণ হবে, তাহলে আমরা তখন বলতে পারবো সাইন 60 প্লাস ডেল এম ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 1.5কে যদি হাফ দ্বারা গুণ করি, মানে 2 দ্বারা ভাগ করে 0.75 হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া 60 প্লাস ডেল এম এটা সমান ডিভাইড বাই 2, এটা সমান বলা যায় সাইন ইনভার্স 0.75, ক্যালকুলেটর মারতে হবে তোমাদের, এটা তোমরা ক্যালকুলেশন করবা। তাহলে ক্যালকুলেশন করার পর তাহলে আমাদের যেটা পাবা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাকে ডেল এম বের করতে হবে। তাহলে 60 প্লাস ডেল এম ইকুয়ালস টু হচ্ছে, এই যে বজ্র গুণন করলে 2টা গুণ হবে, তাহলে 2 সাইন ইনভার্স যেটা আসে আর কি 0.75, এরপর আমাদের ডেল এম বের করতে হবে না, তাহলে ডেল এম ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন ইনভার্স 0.75, এটা কিন্তু একটা কোণ, এটা কিন্তু একটা কোণ, এই কোণ থেকে 60টা বিয়োগ যাবে, এটা একটা কোণ, তাহলে ডেল এম এর তুমি মানটা পেয়ে যাবা। এবং আমি বই থেকে দেখে বলে দিই এখানে ডেল এমটা আসবে 37.18 ডিগ্রি, যদি তাদের সলিউশনে ভুল না থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ, এটা করলে 3 মার্কস পাবা তুমি। বলো একটু ক্লিয়ার কিনা। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে তোমাকে কি বলা হলো দেখো, পরের কোয়েশ্চেনে বলা হলো আমাদের পরের পৃষ্ঠে বলা হলো এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা। আমরা গত ক্লাস অলরেডি দেখাইছিলাম ভাই, আমাদের এখান থেকে এই যে আমাদের প্রিজম, একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রিজমটা, এই প্রিজমটার মধ্যে এখানে মনে করে একটা আলো আসলো, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে I1, এই আলোটা আমার এই দিক দিয়ে চলে গেল, এটা হচ্ছে R1, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে এই কোণটা হচ্ছে R2, আর এইদিকে চলে গেল, এটা হচ্ছে আমাদের I2। এখন একটু খেয়াল করো, এটাই আমার এসি পৃষ্ঠ, এই এসি পৃষ্ঠ দিয়ে আলোটা নির্গত হবে কি হবে না, এই এসি পৃষ্ঠ দিয়ে আলো নির্গত হবে কি হবে না,
আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা। তো আমরা তো আমাদের কথা হচ্ছে এই পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কত ডিগ্রি কোণে প্রতিসরিত হয় তার উপর। তো আমার এখানে এই যে কোণটা, এটা কিন্তু দেখো, এটা কিন্তু ঘন, এটা কিন্তু হালকা। ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ বলে একটা কথা আছে। এখন ওই সংকট কোণ থেকে যদি বেশি কোণে আপতিত হয় সেটা কখনো প্রতিসরিত হয় না। এর মানে তোমার কাজ হচ্ছে ভাইয়া এখানে সংকট কোণ বের করা। কি বের করা? সংকট কোণ। সংকট কোণ থিটা সি বের করা। আবার তোমার কাজ হচ্ছে R2 বের করা। এখন তুমি এখানে সংকট কোণ থিটা সি বের করবা, R2 বের করবা। তোমার এই R2টা যদি সংকট কোণ থেকে বড় হয়, তোমার এই R2টা যদি সংকট কোণ থেকে বড় হয়, তাহলে আমরা বলবো এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। নির্গত হইতে হলে তো আমাদের প্রতিসরিত হইতে হবে। তো সংকট কোণ থেকে বড় কোণ আপতিত হলে তো সে প্রতিফলিত হয়ে যায়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমার কাজ সংকট কোণ বের করা, আমার কাজ R2 বের করা। এবার প্রশ্ন হলো ভাইয়া আচ্ছা সংকট কোণ বের করতে পারবো, কোনো সমস্যা নাই, আগে বলেন কিভাবে R2 বের করব। তো আমার কথা হচ্ছে R2 বের করতে হলে আমার এখানে দেখো কার কার মান তুমি জানো, মিউ I1 এ এর মান জানো, তাহলে এর সাথে R2 এর একটা রিলেশন আছে। সেটা হচ্ছে কি, আমরা জানি ভাইয়া A সমান R1 প্লাস R2। তাহলে আমি এখান থেকে বলতে পারি R2 সমান A মাইনাস R1। তাহলে আমি এখান থেকে দেখতেছি R2টা যদি বের করতে হয় আমার R1টা না জানিলে নয়, আমাদের R2 বের করতে হলে R1 জানতে হবে। এবার আসো R1 কোত্থেকে পাবো? I1 থেকে। তো আমরা জানি I1 থেকে R1 পাওয়া যায় কিভাবে? আমাদের ডাইরেক্ট ফর্মুলা আছে মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। তাহলে আমরা এই ক্যালকুলেশন থেকে R1 এর মান বের করতে পারবো। সেই R1 এর মান এখানে বসাই দিব, R1 এর মান এখানে বসাই দিলে R2টা আমরা পেয়ে যাব। বলো একটুক বুঝছি কিনা? এই সব কিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু বলিও তো, ভিডিও যাচ্ছে কিনা একটু বলিও। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। দেখো তাহলে আমি এবার তো জেনারেল ওয়েতে করি। এবার জেনারেল ওয়েতে করি। জেনারেল ওয়েটা কি? একবারে সিম্পল একটা ওয়ে। সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। তো আমরা তো এখানে I1 এর মান জানি, আমরা R1 বের করব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন R1 ইকুয়ালস টু হচ্ছে সাইন I1 ডিভাইডেড বাই মিউ। তাহলে এখান থেকে বলতে পারি R1 ইকুয়ালস টু সাইন ইনভার্স আমাদের সাইন I1। সাইন I1 এর মানটা হচ্ছে 27, মিউ এর মানটা হচ্ছে 1.5। তুমি ক্যালকুলেশন করলে R1 এর মান পেয়ে যাবা। তো এখান থেকে R1 এর মানটা বেড়েছে 17.62, 17.62 ডিগ্রি। এটা হচ্ছে R1 এর মান। তো আমরা R1 এর মান যদি জানি, তো আমরা জানি A ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি R2 ইকুয়ালস টু হচ্ছে A মাইনাস R1। যেহেতু আমার এটা হচ্ছে একটা সমবাহু, তাহলে আমাদের এখান থেকে বলতে পারি এটা 60 মাইনাস 17.62। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 42 পয়েন্ট সামথিং পাবো, 42.38 ডিগ্রি পাবো। এটা হচ্ছে R2 এর মান। একটু খেয়াল করো। এবার আসো তোমার কাজ হচ্ছে সংকট কোণ বের করা। কি বের করবা ভাই? সংকট কোণ বের করবো। তাহলে সংকট কোণ আমরা জানি আমাদের সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ। এখানে তোমার যে মিউটা আছে, আমাদের সংকট কোণের যে মিউটা আছে, এই মিউটা আমরা এখানে বসাই দিব। বসাই দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি ভাইয়া? সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ মানে হচ্ছে 1 বাই 1.5। মিউ এর মান 1.5 দেওয়া আছে, সংকট কোণ বের হয় 41.8 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার ক্যালকুলেশন করলাম থিটা সি সংকট কোণ বের করা আমরা প্রতিসরণের ক্লাসে শিখেছি। প্রতিসরণের সেকেন্ড ক্লাসে সংকট কোণ নিয়ে আমরা অনেক কথা বলছি। তাহলে আমাদের এই থিটা সি ইকুয়ালস টু আমরা পাইলাম 41.8 ডিগ্রি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার থিটা সি সংকট কোণের মান এত ডিগ্রি, আর আমাদের R2 এর মান হচ্ছে এত ডিগ্রি। তাহলে এই দ্বিতীয় পৃষ্ঠে যখন আপতিত হবে, দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হওয়ার সময় যে অ্যাঙ্গেলটা R2, সেই R2টা হচ্ছে থিটা সি থেকে বড়, এর মানে সংকট কোণ থেকে বড়। আর সংকট কোণ থেকে বড় কোণে আপতিত হলে সেখানে আমাদের কি হয়? পূর্ণ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এর মানে আমরা বলতে পারবো এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে আলোটা আমার প্রতিফলিত হয়ে এইদিকে চলে আসবে, এখানে কোনো আমাদের এসি দিয়ে নির্গত হবে না, এসি দিয়ে নির্গত হবে না, বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা? এসি দিয়ে নির্গত হবে না, এটা আমরা বুঝছি কিনা? এসি পৃষ্ঠ দিয়ে আলোটা নির্গত হবে না, এটা আমরা বুঝছি কিনা বলো? এসি পৃষ্ঠ দিয়ে আলোটা নির্গত হবে না, এটা আমরা বুঝছি কিনা? তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, এই প্রশ্নটা আনসার ক্লিয়ার কিনা বলো? এই আনসারটা ক্লিয়ার কিনা সবার কাছে? অনেকের কাছে নাকি এটা মারাত্মক লেভেলের কঠিন, আমি বুঝি না কেন মারাত্মক লেভেলের কঠিন, আমার জানা নাই। বাট আমরা যে প্রসেস করলাম আমাদের কাছে এটা খুব বেশি কঠিন হওয়ার কোনো কারণ দেখি না, কারণ আমরা পড়ানোর সময় এমনভাবে পড়াইছি, এগুলোর তো কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন করব। আচ্ছা, এই একজনে প্রশ্ন করলো R2 সংকট কোণের সমান হলে কি হবে, মানে R2 = θc হলে কি হবে? ভাইয়া, সংকট কোণে আপতিত হলে আমাদের কি হয় সেটা আমাদের তল ঘেঁষে চলে যায়। ফর এক্সাম্পল, এই যে মনে করো এটা হচ্ছে আমার ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। এই ঘন মাধ্যম থেকে আলো যখন হালকা মাধ্যমে সংকট কোণে যায়, মনে করো এই কোণটা হচ্ছে θc, তখন সে বিভেদ তল ঘেঁষে চলে যায়, বিভেদ তল ঘেঁষে চলে যায়, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখানেও সেম, প্রিজমের মধ্যে যদি আমার এরকম হয়, আমাদের এই আলোটা আসলো, এই আলোটা গেল, এখন আমাদের এই কোণটা যদি আমার সংকট কোণ θc এর সমান হয়, তখন আমাদের এই আলোটা প্রিজমের তল ঘেঁষে যাবে, এর মানে সে এই বরাবর চলে যাবে, এই বরাবর চলে যাবে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে সংকট কোণের সমান হওয়ার শর্ত। এরপরে তোমাদের দুইটা আমি হোমওয়ার্ক দিব, একটা হচ্ছে সিলেট বোর্ড 2015, আর একটা হচ্ছে বরিশাল বোর্ড 2015। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2015 আর একটা হচ্ছে সিলেট বোর্ড 2015। এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে এই রিলেটেড, কিন্তু তোমাদের খুব একটা কঠিন না যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে। তো এই দুইটা একটু প্র্যাকটিস করতে হবে, এই দুইটা প্র্যাকটিস করলে তোমার এই কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে, আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, বরিশাল বোর্ডের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার জন্য আমরা একটা কথা বলে দিই, একটু ভালো করে খেয়াল করো। ভাইয়া, আমাদের একটা প্রিজম আছে, এই প্রিজমের চারপাশে মনে করো বায়ু আছে, প্রিজমটা মনে করো কাঁচের তৈরি, তাহলে এটা কাঁচের তৈরি হচ্ছে, এটা আমাদের প্রতিসারণাঙ্ক মিউ গ্লাস। আবার এই প্রিজমটা তার প্রতিসারণাঙ্ক মিউ গ্লাস, এবং তার চারপাশে এখানে এই যে তার চারপাশে আমাদের ওয়াটার আছে, ওয়াটার। আমরা জানি মিউ সমান সাইন a প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। এখানেও আমরা জানি ভাইয়া মিউ সমান সাইন a প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমার এটা যে প্রিজম, এটাও সেম প্রিজম। কথা হলো এই প্রিজমটা আমার বায়ুতে আছে, এই প্রিজমটা পানিতে আছে। আসলে আমরা যে তোমাকে এখানে মিউ লিখছি, এই মিউ মানে কি? প্রিজমের প্রতিসারণাঙ্ক। এই প্রিজমের প্রতিসারণাঙ্ক মানে কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে, পরম প্রতিসারণাঙ্ক। এর মানে হালকার সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসারণাঙ্ক।
তাহলে তুমি যখন এটা করতেছো, এটা মানে হচ্ছে মিউ জি। মিউ জি এর জন্য এখানে প্রিজম কোণটা ধরে নিলাম এ, ন্যূনতম বিচ্যুতি কোণটা ধরে নিলাম ডেল এম। তাহলে আমরা ধরে নিলাম প্রিজমের প্রতিসাম্য মিউ জি, ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম, প্রিজম কোণ হচ্ছে এ। এখন তুমি যদি এটাকে এখানে নাও, দেখো এই মিউটা আর মিউ থাকবে না। কেন? কারণ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারণাঙ্ক। আগের বার প্রিজমে আলো ঢুকছিল হচ্ছে বাতাস থেকে প্রিজমে, এবার আলো ঢুকবে হচ্ছে পানি থেকে প্রিজমে। এক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে কোত্থেকে কোথায় ঢুকলো, পানি থেকে প্রিজমে। এখানে হালকা মাধ্যম কে? পানি। ঘন মাধ্যম কে? গ্লাস। তাহলে হালকার সাপেক্ষে গ্লাস, ডাব্লিউ মিউ জি। আর আমরা তো সাধারণত জানি ডাব্লিউ মিউ জি যে কথা, মিউ জি ডিভাইড বাই মিউ ডাব্লিউ সেম কথা, এটা তোমরা বের করতে পারবা। এই দুইটা দেওয়া থাকবে, এটা বের করা যায়। এখন আমার কথা হচ্ছে পানিতে নেওয়ার কারণে কি পরিবর্তন হবে? প্রিজম কোণ কি পরিবর্তন হবে? জীবনেও না। প্রিজম কোণ পরিবর্তন হওয়া মানে প্রিজমের সাইজটা চেঞ্জ হয়ে গেছে না, প্রিজমের সাইজ তো সেম থাকবে। এখানে এটা চেঞ্জ হয়েছে মানে কিছু একটা চেঞ্জ হয়েছে, যেটা চেঞ্জ হয়েছে তার নাম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এর মানে একটা প্রিজমকে বায়ুতে রাখলে তার ন্যূনতম বিচ্যুতি কোণ যা থাকে, অন্য কোনো মাধ্যমে রাখলে ন্যূনতম বিচ্যুতি কোণ তা থাকে না। বায়ুতে ন্যূনতম বিচ্যুতি কোণ যা থাকে, অন্য মাধ্যমে বিচ্যুতি কোণ তা থাকে না। আমাদের অন্য মাধ্যমে বিচ্যুতি কোণ যেটা হয়, আমাদের সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ তুমি যদি বায়ু মাধ্যমে করো, ফর্মুলা হচ্ছে এটা। অন্য মাধ্যমে নিয়ে গেলে কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে? একটা হচ্ছে মিউতে পরিবর্তন হচ্ছে, মিউটা সবসময় হালকার সাপেক্ষে ঘন। আর একটা হচ্ছে প্রিজম কোণে পরিবর্তন, আমাদের প্রিজম কোণে পরিবর্তন হবে মানে ন্যূনতম বিচ্যুতি কোণে পরিবর্তন হবে। এই ন্যূনতম বিচ্যুতি কোণটা আমার এক এক মাধ্যমে এক এক রকম। একটা প্রিজম নিলা, সে বায়ুতে আছে ন্যূনতম বিচ্যুতি কোণ একটা, পানিতে আছে ন্যূনতম বিচ্যুতি কোণ আরেকটা, কেরোসিনে আছে ন্যূনতম বিচ্যুতি কোণ আরেকটা। তো এক এক জায়গায় আমার এক এক রকম। এটা হচ্ছে কার সাপেক্ষে তার উপর ডিপেন্ড করবে। আশা করি তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। আমরা এতক্ষণ যা পড়াইলাম এটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা কনসেপ্ট। অর্থাৎ এই যে প্রিজমের যে আজকে যেটা পড়াইলাম, হয়তো এমন হতে পারে আজকের ক্লাসটা এখান থেকে পুরো একটা সৃজনশীল তুমি বোর্ডে পেয়ে যেতে পারো, খালি আজকের ক্লাস থেকেই। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবার আসি প্রিজমে আলোর বিচ্ছুরণ। অন্তর্ভৌমিক, এখানে এ প্লাস ডেল এম বাই টু কেন হবে? অলরেডি দেখাইছি। ডেল ইকুয়ালস টু আমরা জানি আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আই ওয়ান আই টু যখন সেম হবে, ধরে নিলাম আই, তাহলে আই প্লাস আই মানে হচ্ছে টোয়াইজ আই মাইনাস এ, তখন এটা ডেলটা হয়ে যাবে ডেল এম। এখান থেকে বলা যায় টোয়াইজ আই ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস ডেল এম। এখান থেকে বলা যায় আই ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস ডেল এম ডিভাইড বাই টু। একইভাবে আমরা জানি এ সমান আর ওয়ান প্লাস আর টু। এবার ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আর আর সমান, তখন এ সমান বলা যায় আর প্লাস আর সমান টোয়াইজ আর। এখান থেকে বলা যায় আর সমান এ বাই টু। তাহলে তুমি আর এর মান পাইলে এ বাই টু, আই এর মান পাইলে এটা। তো আমরা মিউ সমান কি জানি? আমরা মিউ সমান জানি হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এবার তুমি এখানে বসাও, সাইন আই এর জায়গায় বসাও। আই এর মান কত? আই এর মান হচ্ছে এ প্লাস ডেল এম বাই টু। তাহলে এ প্লাস ডেল এম ডিভাইড বাই টু, আর এখানে হচ্ছে সাইন আর এর জায়গায় হচ্ছে এ বাই টু। শেষ। একটু প্রমাণ দেখাইছি, এটাই করছি। এই প্রমাণটাই আমরা দেখাইছি, অলরেডি দেখাইছি। তো আমার তো পরীক্ষায় প্রমাণ দেখানোর দরকার নাই। পরীক্ষায় তুমি এই ফর্মুলা সরাসরি ব্যবহার করার মতো তোমার যোগ্যতা আছে, তুমি এটা সরাসরি ব্যবহার করতে পারবা। এটা অ্যাজ এ ফর্মুলা তুমি ইউজ করো, কোনো সমস্যা নেই। ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে তুমি করতে পারবা। আচ্ছা, তুমি বলতেছো আমি এ প্লাস ডেল এম বাই টু লিখছি, এরকম বলতেছো না? আমি আসলে ওই যে এভাবে দাগ টানছি, তোমার কাছে হয়তো মনে হচ্ছে ডেল এম বাই টু, আসলে এটা এ প্লাস ডেল এম বাই টু। জোরে লেখার কারণে হয়তো একটু এরকম মনে হয়েছে, এটা হচ্ছে এ প্লাস ডেল এম বাই টু। এবার আসো, এবার আসি প্রিজমে আলোর বিচ্ছুরণ। প্রিজমে আলোর বিচ্ছুরণ এটা হচ্ছে আমার অন্যতম ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি,
আমাদের বিজ্ঞানী নিউটনের একটা এক্সপেরিমেন্ট আছে, উনি উনার ঘরের কর্নারে একটা ছোট ছিদ্র ছিল, ওই ছিদ্র বরাবর একটা প্রিজম আইসা গেল। এই প্রিজম আসার পর সে পর্দার মধ্যে অনেকগুলো কালার দেখতে পেলো। মানে খালি এইসব ওদের সাথেই ঘটে, আমাদের সাথে ঘটে না। তো এখন প্রিজম, আমাদের বিজ্ঞানী নিউটন দেখলো এই যে প্রিজম, এই প্রিজমের মধ্যে আমরা একটা আলো ফেললাম, এই আলোটা হচ্ছে সাদা কালারের আলো। কোন কালারের আলো? এটা হচ্ছে এই যে আলোটা পড়লো, এটা হচ্ছে সাদা আলো। সাদা আলো, এই সাদা আলো যখন প্রিজমের ভিতর গেল, বিজ্ঞানী নিউটন দেখলো এই বের হওয়ার সময় 7টা কালার বের হয়েছে। দিছে একটা কালার, বের হয়েছে 7টা কালার। কি ডেঞ্জারাস লেভেলের কথা। তো আমাদের এখানে যদি আমরা যদি আঁকি, তাহলে আমাদের হবেটা কি ভাই? আমার এটা তো এদিকে যাওয়ার কথা, আমরা আরেকটু এভাবে আঁকি, আরেকটু বাঁকা করে আঁকি, তাহলে আমাদের সুবিধা। আরেকটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ওকে, এবার দেখো এখানে একটা আলো এসে পড়লো, সাদা আলো। স্বভাবতই হচ্ছে ভাই এই সাদা আলোটা আমাদের এই বরাবর যাওয়ার কথা, ঠিক কি না? ঠিক। কিন্তু আমাদের যেহেতু বুঝতেই পারতেছি, এখানে যদি আমরা অবিলম্ব আঁকি, তাহলে হালকা থেকে গণমাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়। তো অবিলম্বের দিকে বেঁকে গিয়ে আমাদের এই আলোটা এইভাবে যাবে। একইভাবে আমাদের চিত্রটা একটু স্মুথ করার জন্য আর একটু বাঁকাইতে হচ্ছে, মানে আমাদের কারণ অনেকগুলো দাগ আঁকতে হবে, তো কি বিশ্রী হয়ে যাবে। এভাবে আঁকি, হ্যাঁ। তাহলে সে এইদিকে যাওয়ার কথা, কিন্তু আমাদের হালকা থেকে গণমাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে সে অবিলম্বের দিকে বেঁকে গেল। কিন্তু কথা হচ্ছে না, এরকম অবিলম্বের দিকে খালি সে একা বাঁকে না, এরকম অবিলম্বের দিকে বাঁকে হচ্ছে 7টা। এবং ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্বের থেকে দূরে সরে যায়, তখন সে আমাদের এদিকে চলে যাবে। এখন খালি ও যাচ্ছে না, বাকিরাও যাচ্ছে। এই যে একটু খেয়াল করো, বিজ্ঞানী নিউটন দেখলো হচ্ছে যখন উনি একটা আলো দিল, এই একটা আলো টোটাল 7টা আলোতে বিভক্ত হলো। এই যে একটা আলো, সেই একটা আলো 7টা আলোতে বিভক্ত হলো। আসলে দেখা গেছে হচ্ছে কি, যখন প্রিজমের মধ্য দিয়ে গেল, এই প্রিজমের মধ্যে এক এক আলোর জন্য প্রতিসারণাঙ্ক এক এক রকম। মানে হচ্ছে আমাদের লাল আলোর জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক যেরকম মনে হবে, বেগুনি আলোর কাছে প্রিজমের প্রতিসারণাঙ্ক ওরকম মনে হবে না। মানে এখানে যে তুমি আলো দেখতেছ, লাল আলোর জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক একরকম, নীল আলোর জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক আরেক রকম, বেগুনি আলোর জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক আরেক রকম। এর মানে আলো কোন কালারের, কারণ যেহেতু এক এক আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম না, প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এই কারণে প্রত্যেকটা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে তার সাপেক্ষে প্রিজমের প্রতিসারণাঙ্ক চেঞ্জ হয়। এক এক আলোর জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক এক এক রকম হয়। আর যেহেতু প্রত্যেকটা আলো, দেখো এই সাদা আলো কিন্তু কোথায় ছিল? বায়ুতে ছিল। কিন্তু সে যখন প্রিজমে গেল, তখন কিন্তু তার জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক সবার জন্য সেম না। আমাদের যখন বায়ুতে ছিল, তখন এখানে 7টা আলো একসাথে আছে। এই একসাথে যে 7টা আলো আছে, সবার জন্য কিন্তু আমাদের প্রতিসারণাঙ্ক, বায়ুর প্রতিসারণাঙ্ক সেম, যার কারণে ডিফ্লেকশন ঘটে না। বাট যখনই আমাদের প্রিজমের ভিতর ঢুকে, তখন এক একজনের জন্য প্রিজমের প্রতিসারণাঙ্ক এক এক রকম, যার কারণে সে আমাদের এক এক ভাগে বিভক্ত হয়ে যায়। এবং আমাদের 7টা আলো 7টা দিকে চলে যায় কেন? তাদের প্রতিসারণাঙ্ক এক একটার এক এক রকম। এটার উপর ডিপেন্ড করে এটা আমার 7টার দিকে চলে যায় এবং আমাদের এটা 7টা ভাগে বিভক্ত হয়ে বের হয়। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রিজমে আলোর বিচ্ছুরণ। এবং তুমি আমার এদিকে তাকালে দেখতে পাবা, এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই সাদা আলো এটা প্রিজমের ভিতর ঢুইকা আমাদের বিভিন্ন আলোতে হয়েছে। যদি আমার এটা তো রিয়েল সায়েন্স দিয়ে বানানো হয় নাই, সো জাস্ট একটা আইডিয়া নিতে পারো। সাদা আলো ঢুইকা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি প্রিজম। এবং এটা হচ্ছে প্রিজমে আলোর বিচ্ছুরণ। আশা করি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে।
তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে এই যে একটা আলো ঢুকলো, সে অনেকগুলো আলোতে বিভক্ত হয়ে গেল। কেন? কারণ হচ্ছে এক এক আলোর জন্য প্রিজমের প্রতিসারণক এক এক রকম। এই এক এক আলোর জন্য প্রিজমের প্রতিসারণক এক এক রকম হওয়ার কারণে এটা আমাদের বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। এবং এখানে আমাদের যদি আমরা করি, আমাদের এরকম হবে, এটাকে আমরা বলতে পারি বি আই ভি জি ওয়াই ও আর, ভিভজিওর বলা হয়। আমাদের বেনি আসহ কলা, আমাদের এখানে 7টা পাবো, এবং এখানে হচ্ছে লাল পাইলাম, এখানে বেগুনি পাইলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এখানে সবচেয়ে কম বিচ্যুতি হয়েছে কার? একটু ভালো করে খেয়াল করো। এই যে এটা হচ্ছে মূল আলো, এটা হচ্ছে মূল আলো। মূল আলো থেকে এরা বেকে টোটাল 7টাতে বিভক্ত হয়েছে। আচ্ছা, আমাকে তোমরাই বলো, তোমরা অনেকে এগুলো বুঝো না, আমাকে বলো মূল আলো থেকে যে 7টা পাইছি এর মধ্যে সবচেয়ে বেশি বিচ্যুতি হয়েছে কার? বিচ্যুতি মানে বুঝো তো কতটুকু কোণে বেঁকে গেল। তাহলে সবচেয়ে বেশি বিচ্যুতি হয়েছে কার? আমাকে একটু বলো তো, লাল নাকি বেগুনি? কার বিচ্যুতি সবচেয়ে বেশি? লাল নাকি বেগুনি? কার বিচ্যুতি সবচেয়ে বেশি হয়েছে বলো তো? হ্যাঁ, বেগুনি আলো বিচ্যুতি সবচেয়ে বেশি। কেন? তুমি সিম্পল চিন্তা করো ভাইয়া, আলোটা প্রকৃতপক্ষে দিক ছিল এদিকে, আলোর দিক ছিল এদিকে, আর এখানে লাল আলো যেটা, এই লাল আলোটা বাক্সে হচ্ছে আমার এতটুকু, আর এখানে যে বেগুনি আলো এটা আমার বাক্সে হচ্ছে এতটুকু, মানে বুঝছো তো? তাহলে লালের তুলনায় বেগুনিটা কিন্তু বেশি বাক্সে, ওই কারণে আমরা বলি লাল আলোর বিচ্যুতি কম, বেগুনি আলোর বিচ্যুতি বেশি। তাহলে আমরা যদি বলি বিচ্যুতি অফ লাল আলো আর বিচ্যুতি অফ বেগুনি আলো, আমাদের বেগুনি আলোর বিচ্যুতি বেশি। বেগুনি আলোর বিচ্যুতি কি বেশি? বলো আমরা এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝছি কিনা? লাল আলোর বিচ্যুতি এবং বেগুনি আলোর বিচ্যুতির মধ্যে লাল আলোর বিচ্যুতি কম, বেগুনি আলোর বিচ্যুতি বেশি। এটা আমরা বুঝছি কিনা বলো? ওকে, তাহলে আমরা অলরেডি এতটুকু বুঝে গেলাম, লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম এবং বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম এবং বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম আর বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। একইভাবে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। জানো তো আশা করি? তাহলে তোমরা আশা করি জানো যে আমার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে দেখো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিন্তু বিচ্যুতি কি কম, বিচ্যুতি কম, এর মানে এটা কম ডিফ্লেকশন হয়। আর আমাদের বেগুনি আলোর ক্ষেত্রে আমার বিচ্যুতি বেশি কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য কম। এবার আসি প্রতিসরণাঙ্ক কার বেশি কার কম, তার জন্য আমাকে আমাদের একটা সূত্র জানতে হবে, যাকে আমরা বলি কোশির, একটা সমীকরণ জানতে হবে যাকে আমরা বলি কোশির সমীকরণ। তো আসো আমরা সেই কোশির সমীকরণ কষাইয়ে শিখে ফেলি। কোশির সমীকরণ, কোশির সমীকরণটা হচ্ছে এরকম, মিউ ইকুয়ালস টু হচ্ছে a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার প্লাস সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4। ওকে, এই মিউটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এখন অনেকে বলে ভাইয়া দ্বিতীয় ঘাতের তো ব্যস্তানুপাতিক। এখানে আমি একটা কথা বলি, তুমি যদি ল্যামডা টু দি পাওয়ার 4 লসাগু নাও, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায়, এই ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস আমাদের বি ল্যামডা স্কোয়ার প্লাস সি। তো তুমি ডাইরেক্টলি যদি ব্যস্তানুপাতিক বলতে চাও, ল্যামডা টু দি পাওয়ার 4 এর ব্যস্তানুপাতিক। সো একসাথে অনেকগুলো ব্যস্তানুপাতিক থাকলে সবচেয়ে বড় পাওয়ারটাকে আমরা নিই, তো সেদিকে আমি যাচ্ছি না। এটাকে আমরা বলি কোশির সমীকরণ। এটা হচ্ছে এখানে এ বি সি এগুলো হচ্ছে কোশির ধ্রুবক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মিউ হচ্ছে আমাদের কি প্রতিসরণাঙ্ক।
কথা হলো সূত্রটা কি লাগবে না, সূত্রটা কোনো কাজে লাগবে না, শুধু বোঝার জন্য। সে বোঝার জন্য কি এখানে আমরা দেখতেছি মিউটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের কেমন ব্যস্তানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি মিউ তত কম, তরঙ্গ দৈর্ঘ্য যত কম মিউ তত বেশি। এবং এটা দিয়ে যদি তুমি গ্রাফ ড্র করো, এইদিকে আমরা মিউ দিলাম, এইদিকে আমরা ল্যামডা দিলাম, তাহলে এই গ্রাফটা দেখতে এরকম হবে। অর্থাৎ তুমি যতই ল্যামডা বাড়াবা মিউ তত কমবে, ল্যামডা বাড়ালে মিউ তত কমবে। তাহলে আমরা দেখতেছি ল্যামডার সাথে মিউ কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কার বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম। তাহলে একটা লিস্ট করে ফেলি, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ভালোভাবে। আমরা বিচ্যুতির ক্ষেত্রে দেখলাম লাল এবং বেগুনির ক্ষেত্রে লাল আলো কম বাড়ছে, বেগুনি আলো বেশি বাড়ছে। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। এবার প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে জানি ভাইয়া লাল আলোর সাপেক্ষে প্রতিসরণাঙ্ক আর বেগুনি আলোর সাপেক্ষে প্রতিসরণাঙ্ক কোনো একটা মাধ্যম বা কোনো একটা উপাদানের, সেক্ষেত্রে লাল আলোর সাপেক্ষে আমাদের প্রতিসরণাঙ্কটা কিন্তু আমাদের ল্যামডা এর ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আমরা এখান থেকে যদি আমরা বলি তাহলে ব্যস্তানুপাতিক হলে যার ল্যামডা বেশি তার মিউ কম, তাহলে আমরা বলতে পারি লালের মিউ কম আর বেগুনির মিউ হচ্ছে কি বেশি। এই তিনটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে। বলো আমাদের এতটুকু মনে থাকবে কিনা? লাল আলোর জন্য বিচ্যুতি কম, বেগুনি আলোর জন্য বিচ্যুতি বেশি। লাল আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগুনি আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কম। আর লাল আলোর জন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। বলো আমরা এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবার দুইটা ডেফিনেশন দিয়ে আমরা শেষ করে দিব। এতটুকু আগে ক্লিয়ার কিনা বলো, দুইটা ডেফিনেশন দিয়ে আমি শেষ করে দিব। আচ্ছা, একজন বললো লাল আলো বেশি বেগে যাচ্ছে না, তো লাল আলো কম বাড়তেছে। এই যে দেখো, এটা আগে এরকম ছিল, উপরেরটা লাল নিচেরটা বেগুনি। এই লাল আলো বাড়ছে যতটুকু, বেগুনি আলো কিন্তু আরো বেশি বাড়ছে, তো লাল আলো কম বাড়ছে। এখন তোমাদের প্রশ্ন হলো লাল আলো কেন বেশি বাড়ছে? দেখো, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা বিজ্ঞানীরা লক্ষ্য করছে হচ্ছে প্র্যাকটিক্যাল পারপাস থেকে। অর্থাৎ ওনারা যখন এই যে দেখতেছে আসলে এরকম হয়, এখান থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছে লাল আলো সবচেয়ে কম বাড়ছে। কারণ কালারটা যে লাল সেটা তো পর্দার মধ্যে ফেলা গেছে। একটা প্রিজম নিলাম, আলো ফেললাম, পর্দায় দেখা যাচ্ছে লালটা সবচেয়ে উপরে, অন্যগুলো সবচেয়ে নিচে। তাহলে আমরা এখান থেকে দেখেই বুঝতেছি লাল আলো সবচেয়ে কম বাড়ছে, বেগুনি আলো সবচেয়ে বেশি বাড়ছে। এটা দেখে বলা যায়। এখন লাল আলো কেন কম বাড়ছে সেটা তোমার ব্যাখ্যা করতে গেলে তোমার প্রতিসরণাঙ্কের মধ্যে যেতে হবে। কারণ তোমার লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম, যার প্রতিসরণাঙ্ক কম সে তত কম বাঁকে। এটা তো সিম্পল হিসাব বাবা। আমাদের প্রতিসরণাঙ্ক যত বেশি হবে সে তত বেশি বাঁকবে। আমাদের কোনো একটা আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কতটুকু বাঁকবে সেটা কিন্তু প্রতিসরণাঙ্কের উপর ডিপেন্ড করে। কারণ আমরা জানি মিউ 1 সাইন i1 হচ্ছে মিউ 2 সাইন r। সো আমাদের সে আই আর এগুলো কতটুকু বাঁকবে সেটা কিন্তু ডিপেন্ড করে কার উপর? প্রতিসরণাঙ্কের উপর, মাধ্যমের প্রতিসরণাঙ্কের উপর। আর প্রতিসরণাঙ্ক যত বেশি হবে সে তত বেশি বাঁকবে। তো আমার কথা হচ্ছে লাল আলোর তো প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো লাল আলোর প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম হওয়ার কারণে তার আমাদের বিচ্যুতিটাও সবচেয়ে কম, সে সবচেয়ে কম বাঁকে। এটা হচ্ছে তাহলে কেন, সেটার ব্যাখ্যা এখানে। আর কিভাবে জানছি সেটার ব্যাখ্যা হচ্ছে আমরা দেখে জানছি। ব্যাখ্যাটা আমরা এটা থেকে করতে পারি। ওকে, লাস্ট হচ্ছে কি, তোমাদেরকে দুইটা জিনিস শিখতে হবে, দুইটা ডেফিনেশন শিখতে হবে। একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ থিটা, আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা। এবার আসো
আমাদের যদি আমরা চিন্তা করি ভাইয়া, আমাদের ভালো করে খেয়াল করো, প্রিজম থেকে যে আমাদের বের হচ্ছে আলোগুলা, আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখি। এটা হচ্ছে আমার বেগুনি আলো, আর এটা হচ্ছে আমার লাল আলো। তাহলে আমাদের এই যে আমাদের এই দুইটা আলো একটার সাপেক্ষে আরেকটা কতটুকু বাঁকলো, এটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ মানে কি? প্রিজমের যে আমাদের এক কথায় লাল আলোর তুলনায় বেগুনি আলোটা কি পরিমাণ বেঁকে গেল তাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। লাল আলোর তুলনায় বেগুনি আলো কতটুকু বেঁকে গেল তাকে আমরা বলতেছি কৌণিক বিচ্ছুরণ। এবার তুমি আমাকে বলতে পারো ভাই এটা কিভাবে বের করব? এটা বের করা খুবই সিম্পল। সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদের এখান থেকে যে আলোটা আসছিল, আমাদের যে এখান থেকে যে আলোটা আসছিল, এই আলোটা এই বরাবর যাওয়ার কথা, যদিও সে এই বরাবর যায়নি, একটু বেঁকে বেঁকে আমার এখানে গেছে। তো আমার কথা হচ্ছে এটার সাপেক্ষেই তো এটা কাউন্ট করা হয়, এটা কাউন্ট করা হয়। এই যে এটা ভালো করে খেয়াল করে, এটাকে আমরা বলতেছি ডেল আর, অর্থাৎ লাল আলোর বিচ্ছুরণ, আর এটাকে আমরা বলতেছি ডেল বি, বেগুনি আলোর বিচ্যুতি। তো আমার সিম্পল কথা, এবার টোটালটা থেকে এটা বিয়োগ করলে তো মধ্যবর্তী কোণ পাওয়া যায়, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা বলতে পারি কৌণিক বিচ্ছুরণ থিটা ইকুয়াল টু হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর। সিম্পল হিসাব, অর্থাৎ বেগুনি আলোর বিচ্যুতি মাইনাস লাল আলোর বিচ্যুতি, এর মান হচ্ছে এদের মধ্যে বিচ্যুতির পার্থক্য। এই বিচ্যুতির পার্থক্যটাকে আমরা বলি কৌণিক বিচ্ছুরণ। অর্থাৎ লাল আলোর সাপেক্ষে বেগুনি আলো কতটুকু বাঁকলো, লাল আলোর সাপেক্ষে বেগুনি আলো কতটুকু বাঁকলো, এটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা প্রিজমের ক্ষেত্রে তো এটাও জানি ডেল ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ। এখান থেকে বলা যায় না ডেল ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ। আবার এখান থেকে আমি আরেকটা কথা বলতে পারি, একটু আগে যে তোমাকে বলছি যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক বেশি ওই মাধ্যমে বিচ্যুতি, আমাদের ওই মাধ্যমে আলো বেশি বাঁকে, যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক কম সেখানে আমার বিচ্ছুরণও কম, বিচ্যুতিও কম। দেখো এই মিউ এবং ডেল কেমন সমানুপাতিক, এই ইকুয়েশন থেকে এটা বলা যায়। মিউ যত বাড়বে ডেল তত বাড়বে, মিউ যত কমবে ডেল তত কমবে। তাহলে মিউ মানে কি? প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক যত বাড়বে বিচ্যুতি তত বাড়বে, প্রতিসরণাঙ্ক যত কমবে বিচ্যুতি তত কমবে। লাল আলোর ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক আমাদের কি সবচেয়ে কম, ওই কারণে বিচ্যুতি সবচেয়ে কম। বেগুনি আলোর ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি, ওই কারণে বিচ্যুতি সবচেয়ে বেশি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া লাল আলোর জন্য ডেল আর সমান মিউ আর মাইনাস 1 ইন্টু এ, এই তো সবার জন্য সেম। আর বেগুনি আলোর ক্ষেত্রে ভাইয়া মিউ ভি মাইনাস 1 ইন্টু এ। যদি আমরা এটা জানি তাহলে তোমাকে কি বলছে, থিটা সমান কি? দুইটার বিয়োগফল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মান বসাই দাও, মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ। এবার দুইটা থেকে এ কমন নাও, এ কমন নিলে 1 1 কাটাকাটি যাবে, তাহলে পাওয়া হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এটাই হচ্ছে থিটার মান। তাহলে থিটার মান আমরা এভাবেও বলতে পারি, এভাবেও বলতে পারি, দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি থিটা হচ্ছে ডেল বি মাইনাস ডেল আর, এর মানে বেগুনি আলোর বিচ্যুতি মাইনাস লাল আলোর বিচ্যুতি, অথবা থিটা ইকুয়াল হচ্ছে মিউ বি মাইনাস মিউ আর ইন্টু এ, এর মান হচ্ছে বেগুনি আলোর প্রতিসরণাঙ্ক মাইনাস লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক ইন্টু হচ্ছে প্রিজম কোণ। এবং এবার আসি বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা কি? বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই যে আমরা কৌণিক বিচ্ছুরণ পাইছি, কৌণিক বিচ্ছুরণ ডিভাইডেড বাই মধ্যবর্ণের বিচ্যুতি। মধ্যবর্ণের বিচ্যুতি সাধারণত হলুদকে মধ্যবর্ণ বলা হয়। কাকে বলা হয়? হলুদকে। সাধারণত হলুদকে মধ্যবর্ণ বলা হয়। আর আমাদের যদি কৌণিক বিচ্ছুরণটাকে যদি আমি মধ্যবর্ণের বিচ্যুতি দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের ওমেগা সমান আমরা কি বলতে পারি? এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। এই যে ডেল বি মাইনাস ডেল আর, তাকে আমার মধ্যবর্ণের বিচ্যুতি ডেল ধরে নিলাম, ওই ডেল দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? ডেল দ্বারা। আবার দেখো তুমি চাইলে এই ডেল বি মাইনাস ডেল আর না বলে তাকে এভাবে বলতে পারো না, মিউ বি মাইনাস মিউ আর ইন্টু এ। তখন বলা যায় মিউ বি মাইনাস মিউ আর ইন্টু এ। তখন আমরা এই ডেলটাকে বলতে পারবো মিউ মাইনাস 1 ইন্টু এ, এ কাটাকাটি। তাহলে আমরা ওমেগার ফর্মুলা পাবো মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইড বাই মিউ মাইনাস 1 শেষ। এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণের ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতার ফর্মুলা। এই বিচ্ছুরণ ক্ষমতায় দেখো মিউ ভি মান হচ্ছে বেগুনি আলোর জন্য প্রতিসরণাঙ্ক, মিউ আর মান হচ্ছে লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক, এই মিউ হচ্ছে কার জন্য?
মধ্যবর্ণের জন্য, মধ্যবর্ণের জন্য। এবার পরীক্ষায় যদি কখনো মধ্যবর্ণ দেওয়া না থাকে, মানে এটা যদি দেওয়া না থাকে, দেওয়া না থাকলে কিভাবে বের করব? সোজা নিয়ম, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট দুইটার অ্যাভারেজটাই হচ্ছে আমার এটা। অর্থাৎ পরীক্ষায় তোমাকে বেগুনি আলো দেওয়া আছে, লাল আলো দেওয়া আছে, কিন্তু মিউটা দেওয়া নাই, তখন তুমি কি করবা? দুইটার অ্যাভারেজটা করবা। এই অ্যাভারেজটাই হচ্ছে আমার মধ্যবর্ণ শেষ। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে কৌণিকী বিচ্ছুরণ, সেটা হচ্ছে লাল আলোর তুলনায় বেগুনি আলো কতটুকু বেঁকে গেল, একটাকে একটা দ্বারা ভাগ করলে হয়, এই সূত্র দিয়ে বের করা যায়। আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ যেটা পাইলাম তাকে মধ্যবর্ণের বিচ্যুতি দ্বারা ভাগ করব, সেটা আমার এই সূত্র দিয়েও পাওয়া যায়, আমাদের এই সূত্র দিয়েও পাওয়া যায়, আবার আমরা এখান থেকেও বের করতে পারি। তো আমাদের কখনো আমাদের দেখা যায় সাধারণত আমরা এই দুইটা ফর্মুলা ব্যবহার করি। পরীক্ষা আসলে সাধারণত মিউ দিয়ে আসে, এটা আর এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করলে মিউ বি মান হচ্ছে বেগুনি আলোর প্রতিসরণাঙ্ক, মিউ আর মান হচ্ছে লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক, আর মিউ মান হচ্ছে মধ্যবর্ণের জন্য প্রতিসরণাঙ্ক। মধ্যবর্ণের প্রতিসরণাঙ্ক দেওয়া না থাকলে কীভাবে বের করবো? ওই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করবো, তাহলে মধ্যটা পেয়ে যাও, মানে অ্যাভারেজ ভ্যালুটা। অ্যাভারেজটাই তো মধ্যবর্ণ হবে, এটাই স্বাভাবিক। বলো একটু ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার হলে আমাদের ক্লাস শেষ। আর তোমাদের কয়েকটা সিম্পল জিনিস পড়তে হবে। বিপদ সংকেতে লাল আলো কেন ব্যবহার করা হয়? কারণ আমাদের লাল আলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে যায় কম, আমাদের এর বিচ্যুতি, লাল আলোর বিচ্যুতি কম না, তো লাল আলোর বিচ্ছুরণ কম হওয়ার কারণে সে আমাদের বিচ্যুতি কম হওয়ার কারণে সে আমাদের ছড়িয়ে ছিটিয়ে যায় কম, যার কারণে অনেক দূরে পর্যন্ত আলোটা আমাদের স্ট্রেংথ অনেক বেশি থাকে, অনেক দূরে থেকে লাল আলোকে দেখা যায়, ওই কারণে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। তো তোমরা একটু বই থেকে দেখে নিবা, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি কোনটা কোনটা পড়তে হবে। তারপর আরেকটা আছে আকাশ কেন নীল দেখায়, এটাও তোমরা দেখে নিবা। আর এটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন, এটা একটু দেখে নিবা। আর আগামী ক্লাসে আমরা লেন্স আমরা আগামী ক্লাসে পড়বো। তারপর হচ্ছে গলীয় তলে আমাদের আলোর প্রতিসরণটা পড়বো। আগামী ক্লাস থেকে আমাদের লেন্স শুরু। আর লেন্স শুরু করার পর আমরা দৃষ্টি সহায়ক যন্ত্রের মধ্যে যাব। আর তোমাদের কাজ হচ্ছে আগামী ক্লাসের আগে তোমরা 9-10 যে লেন্সের চিত্রগুলো পড়ছো না, যে উত্তর লেন্সের মধ্যে তোমরা বিভিন্ন বস্তু কোন জায়গায় রাখলে বিম্ব কোথায় ঘটে, অবতল লেন্সে কোন জায়গায় রাখলে কোথায় ঘটে, হ্যাঁ, এগুলো একটু জেনে রাখতে হবে। 9-10 যা পড়ছো তা একটু জেনে রাখতে হবে। তোমরা এগুলো একটু রিভাইজ দিয়ে নিবা, যে আমাদের লেন্সের পার্টটা, মানে হচ্ছে 9-10 লেন্সের পার্টটা পুরোটা তোমাকে একটু রিভিউ দিতে হবে। আর আমরা এখানে নতুন করে যা যা দরকার সব বলবো। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আজকে টপিকটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট ছিল, সৃজনশীলগুলো প্র্যাকটিস করিও, অনেক বেশি কাজে আসবে। আল্লাহ হাফেজ।